হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে নিবিড় তত্ত্বাবধানে। করা হবে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। একই দিনে সংসদ ও গণভোটের প্রস্তুতি। তফসিলের পর ইসির বাজেট সংশোধন করবে অর্থ মন্ত্রণালয়। এ পর্যন্ত 21,000-এর বেশি প্রবাসী ভোটারের নিবন্ধন। ভূমিকম্পের পর চিহ্নিত 300 ভবনের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে রাজউক। ঝুঁকি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞদের সাথে সলা পরামর্শ প্রধান উপদেষ্টা। ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে গুরুত্ব দেবে বিএনপি। অপতথ্য মুক্ত সাংবাদিকতা চায় এনসিপি। জনস্বার্থ ও পেশাদারিত্ব বজায় রাখতে দলগুলোর সদিচ্ছার প্রত্যাশা। রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। এই দেড় ঘন্টা ধরে আগুনে পুড়ল চট্টগ্রামের কদমতলীর কম্বলের গোডাউন। নেভালেও কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা নিচে ছিলাম, মাল নামাচ্ছিলাম, তখন উপর থেকে দেখতে বেশি বেশি করে ধোঁয়া বের হচ্ছে, চিল্লাচিল্লি হয়ে গেছে। গোডাউনে ঢুকার কোনো চান্স পাই না, তারপর ধোঁয়ার জন্য এখানে যাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছি না। 8টা ইউনিট একটা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী স্থান থেকে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি। ঢাকা চট্টগ্রামে পারিবারিক আদালত চালু। অনলাইনেই মামলা করতে পারবেন ভুক্তভোগীরা। জমি সংক্রান্ত জটিলতা কমাতে ভূমি অ্যাপের উদ্বোধন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আইসিইউ রোগীর 41 ভাগের শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। আইডিসিআর এর রিপোর্ট, ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কা। কেবিনে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এর আগে নিজের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানান তার চিকিৎসক। বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয়। রোববার রাত 8টায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের। চ্যালেঞ্জ হলেও একই দিনে জাতীয় নির্বাচনের গণভোট করা সাশ্রয়ী হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি। দেশে প্রথমবারের মতো একসাথে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। অনেকে এটিকে চ্যালেঞ্জ মনে করলেও সরকারের ভাবনা দুটি একসাথে হওয়াই যৌক্তিক। সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভোট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। জানান, তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে ইসে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেতে পারে। নির্বাচন উপলক্ষে পুলিশের বডি ক্যামেরা কেনার ব্যাপারে অর্থ উপদেষ্টা জানান, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে, তবে তার পরিমাণ কতটুকু সেটি ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। না, এটা আমি ঠিক করব না, এটা তো সে আমাদের দায়িত্ব না। এটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে, কারণ ব্যবহার করুক, ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। ইসি বলে দেবে যে এই সব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। আপনার সংস্কার নেওয়ার জন্য আস্তে আস্তে একজন একটা অ্যাথলেটকে
মানে আরও বেশি ট্রেনিং করার জন্য আস্তে আস্তে ফিজিক্যালি প্রস্তুত হতে হয়। এটা একটা সংস্কার ওরকম একটা ক্রমান্বয় প্রক্রিয়া, ইনক্রিমেন্টাল প্রসেসে করতে হবে। আমাদের এখানে সংস্কার চিন্তা থাকতে হবে এবং এটা কিছুটা আরেকটু বাস্তবচিত হতে হবে। আইন উপদেষ্টা বলেন, শুধু আইন মন্ত্রণালয়ে 21টি সংস্কার আনা হয়েছে। বিচার বিভাগে যে সংস্কার হয়েছে তাতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে 64টা জেলায় লিগ্যাল এড ম্যান্ডেটরি করে দিয়ে যাব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে 6 দিনে 21,000-এর বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা। জেলা হিসেবে ঢাকা ও আসন হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3-এর প্রবাসী বাংলাদেশিরা। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসী সহ 4 শ্রেণীর ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে পোস্টাল ভোট বিডি অ্যাপের সবশেষ তথ্য তুলে ধরা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় 19 নভেম্বর থেকে নিবন্ধন চলছে, আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলের 68টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। এখনও পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রায় 8,000, জাপানে প্রায় 5,000 এবং দক্ষিণ আফ্রিকায় 2,500 প্রবাসী নিবন্ধন করেছেন। ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক নয়, সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞরা। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারা এই মত দেন। বিশেষজ্ঞরা বলেন, 48 ঘন্টা, 10 দিন বা 1 মাসের মধ্যে বড় ভূমিকম্প হবে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় কেউ বলতে পারে না। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সরকার অবৈজ্ঞানিক পদক্ষেপ নিতে চায় না, এজন্য স্বল্পতম সময়ের মধ্যে বিশেষজ্ঞদের লিখিত পরামর্শ চেয়েছেন তিনি। একই সঙ্গে টাস্কফোর্স ও বিশেষজ্ঞ কমিটি গঠনের কাজ চলছে বলেও জানান। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ বড় ভূমিকম্প প্রবণ এলাকা নয়, তবে পর্যাপ্ত প্রস্তুতি জরুরি। এছাড়া গুজব রোধে তথ্যের যথাযথ প্রচার এবং বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞদের সাথে সমন্বয় বাড়ানোরও পরামর্শ দেন তারা। বৈঠকে মন্ত্রণালয়ের উপদেষ্টা, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অংশ নেন। ভূমিকম্পের পর রাজধানীতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ 300 ভবনের জন্য ব্যবস্থা নিচ্ছে রাজুক। এক সেমিনারে এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার। আর পরিবেশ উপদেষ্টা সুপারিশ করেন এলাকাভিত্তিক ঝুঁকি নিরূপণে দ্রুত পদক্ষেপ গ্রহণের। সাম্প্রতিক ভূমিকম্প একের পর এক আফটারশক আরও একবার সামনে এনেছে নগর ঢাকার ঝুঁকি। এরই প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজন করে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা। ভূমিকম্পের সময় এই ধরনের জলাশয়, জলাভূমিতে আপনি যত ধরনের ইঞ্জিনিয়ার স্ট্রাকচার বানান, সেটা লিকুইফেকশন এবং অন্যান্য কারণে সেগুলো ধসে পড়তে পারে। আর্থকোয়েকে যত লোক মারা না যায়, তারপরে বেশি লোক মারা যায়। সেই বিল্ডিংগুলোকে মার্কিং করে সবুজ, হলুদ, লাল এরকম মার্কিং করে ব্যবস্থা নিতে হবে। সবাই গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন। এই ভূমিকম্পের ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। ভূমিকম্পে জীবন দিয়েছেন তাদের জন্য, জীবন হারিয়েছেন তাদের জন্য আত্মার মাগফিরাত, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সুপারিশ করেন এলাকা ভিত্তিক ঝুঁকি নিরূপণ ও দ্রুত কার্যক্রম গ্রহণের। বড় কিছু যে হলেও যেন আমরা প্রস্তুত থাকতে পারি, বড় কিছু যে হতে পারে এটার তো একটা বার্তা আসলো, আমরা যেন প্রস্তুত থাকতে পারি, সেটার জন্য সকলেই আমরা রাজুককে এবং অন্যান্য সংস্থাকে সহায়তা করি। অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান জানান, পরপর কয়েক দফায় ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ বিবেচনায় 300 ছোট বড় ভবন চিহ্নিত করা হয়েছে। এসব ভবনের জন্য দ্রুত নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। 300-র মতো ভবনকে আমরা চিহ্নিত করতে পারছি। এরপরও কিন্তু আমাদের চলমান আছে প্রক্রিয়া, যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে সংশোধন করবো। ওই যে রেট্রোফিটিং শুনলেন, বা কোনটা একদম ভেঙে ফেলতে হবে, কোনটা রাখা যাবে, এই কাজটা আমাদেরকে অতি দ্রুত এখন করতে হবে। যারা ইন্সপেক্টর এবং এই মনিটরিংয়ের দায়িত্বে আছেন, তারা যদি তাদের দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় করেন, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য, এবং এটা আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মনিটরিং করব। ভূমিকম্প সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ প্রতিরোধমূলক কার্যক্রমে সবার সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয় সেমিনারে। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় অংশীজনদের সহযোগিতা কামনা করে রাজুক। সমন্বিত যদি না করা যায়,
রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সংবাদ মাধ্যমকে লেজুর বৃত্তির সুযোগ না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানালেন সম্প্রচার মাধ্যমের নীতি নির্ধারকরা। যদিও গণমাধ্যমের অতীতের অতি রাজনীতিকরণের দায় সাংবাদিকদের উপরই চাপান বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি। বিজেসির মতবিনিময় সভায় অপতথ্য বন্ধ করে গণমাধ্যমকে জনবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদরা। বিজেসির পক্ষ থেকে জাতীয় সম্প্রচার কমিশন সহ 7 দফা সুপারিশ উত্থাপন করা হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসির ধারাবাহিক মতবিনিময়ের শেষ পর্বে ছিলেন রাজনীতিবিদ ও সম্প্রচার মাধ্যমের নীতি নির্ধারকরা। মতবিনিময়ের শুরুতেই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে 7 দফা সুপারিশ তুলে ধরে বিজেসি। সম্প্রচার সংবাদ মাধ্যমকে স্বাধীন সম্পাদকীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হতে দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। মৌলিক এসব দাবি বাস্তবায়নে আগামীর নীতি নির্ধারকদের সহায়তা চান বিজেসি নেতারা। গণমাধ্যমেরও জবাব দিতে থাকবে জনগণের কাছে, সরকারও এটি অহেতুক বাধাগ্রস্ত করবে না। যদিও দাবির সাথে খুব বেশি দ্বিমত ছিল না রাজনীতিবিদদেরও, তবে তারা সম্প্রচার মাধ্যমকে আরো বেশি জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ার তাগিদ দেন। গত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে যে ভয়ের রাজত্ব ছিল, এই ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই। প্রায় সমান যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয় পাশ করে কেউ আমলাতন্ত্রে যাচ্ছেন আর কেউ গণমাধ্যমে যাচ্ছেন। আমলাতন্ত্রে একটা নিশ্চিত জীবনের মধ্যে ঢুকছেন, কিন্তু গণমাধ্যমে তাকে একটা অনিশ্চিত জায়গাতে থাকতে হচ্ছে। তাহলে আসলে সেই ব্যক্তির কাছ থেকে তার পেশার যে পেশাদারিত্ব, এটা আশা করা কঠিন। সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং সোর্স প্রত্যেকটা টেলিভিশনকে হতে পারে তাদের টিআরপির আলোকে বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারে। আমরা যে পাবলিক ইন্টেলেকচুয়ালিজমের কথা বলি, আমি মনে করি যে সেটা সাংবাদিকরাই করতে পারেন। গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। এই কেউ নিরপেক্ষ নয় বাংলাদেশে। সাধারণ একজন মানুষ, একজন সম্মানিত রিকশাওয়ালা, তারও একটা পক্ষ আছে। সেই পক্ষটা হচ্ছে আমরা বাংলাদেশের পক্ষ। আমরা বাংলাদেশের পক্ষ হয়ে যদি কাজ করি, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এই কাজটি এগিয়ে নিতে পারবো। মতবিনিময় শেখ হাসিনার আমলে সাংবাদিকতায় অতি রাজনীতিকরণের সমালোচনা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদ। আমাদেরকে আপনারা আপনাদের লেজুর বৃত্তি করতে দিবেন না। আপনি ভুল করবেন কিন্তু আপনার সমালোচনা করা যাবে না। এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না। আমরা চাই না আমরা কেউ আপনাদের লোক হই। আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের লোক হতে চাই না, লোক থাকতে চাই না। আমরা যেন এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিক নির্যাতনের ঘটনা আগের মতো আর না ঘটে, কি কমিটমেন্ট সেটা আমরা পরিষ্কারভাবে আপনাদের নির্বাচনী ইশতেহারে দেখতে চাই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আশ্বস্ত করেন গণমাধ্যমের স্বাধীনতা তাদের অগ্রাধিকার। পাশাপাশি সাংবাদিকদেরও অতীতের আচরণের সমালোচনা করেন তিনি। রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এই দেশের মানুষের দেখা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। যে আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। এর আগে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় সরকার, সুশীল সমাজ, গণমাধ্যমের নীতি নির্ধারক ও সাংবাদিক নেতাদের সাথেও আলাদা মতবিনিময় করেছে বিজেসি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে বহুতল ভবনের 4 তলায় অবস্থিত কম্বলের গুদাম। নগরীর কদমতলীতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, তবে হতাহত হয়নি কেউ। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বেলা 1:30টার দিকে চট্টগ্রামের কদমতলী পোড়া মসজিদ এলাকায় চেয়ারম্যান মার্কেটের 4র্থ তলায় আগুন লাগে, যেটি আল হোসেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কম্বলের গোদাম। শুরুতে তীব্রতা কম থাকলেও ধীরে ধীরে আগুন বাড়তে থাকে। স্থানীয়রা নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জামাত স্টার্ট হয়েছে, তারপর আগুন ধরে গেছে। মসজিদের বাইরে দেখতেছি দেখি এই আগুনের অবস্থা। আমরা নিচে ছিলাম, মাল নামাচ্ছিলাম, তখন উপর থেকে দেখতে বেশি বেশি করে ধোঁয়া বেরোচ্ছে।
চিল্লাচিল্লি হয়ে গেছে, গোডাউনে ঢুকার কোনো চান্স পাই না, তারপর ধোঁয়ার জন্য এখানে যাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছি না। তারপরে ফায়ার সার্ভিস আসছে, উপর উঠছে আমাদের ছাদের থেকে, এখানে পানি মারছে, আমরা ধোঁয়ার কারণে আমরা নিজেরাই কোনো কি দিশকুল পাচ্ছি না। আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আশপাশের ভবনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ভবনটিতে কম্বল ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে প্লাস্টিক জাতীয় পণ্য অর্থাৎ দাহ্য পদার্থ। চারিদিকে ধোঁয়া বেরোচ্ছে, তখন এলাকাবাসী বুঝতে পারছে যে এখান থেকে আগুন লাগছে। এই সুবাদে সবাই ঝাঁপিয়ে পড়ছে। অনেক কিছুর ঘটনা আছে, এখন কোন জায়গা থেকে লাগতেছে মানে এটা জানতে পারে না। যতক্ষণ ঢুকতে পারবে না ততক্ষণ না নিভাইতে পারবে না আগুনটা। পুরাটা রবার বল এখানে, ওটা তো বন্ধ ছিল তো এটা বলা যায় না কি এর থেকে কিভাবে লাগছে। আমরা তো যখন ধোয়া হয়েছে তখন দেখছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আমার যে 8টা ইউনিট, এই 8টা ইউনিট একটা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী স্থান থেকে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি। সর্বশেষ আমরা 4টে বাজে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাবারের দোকানে গ্যাস সিলিন্ডারের লাইন পরিবর্তনের সময় সৃষ্টি হওয়া লিকেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলে আগুনের সূত্রপাত। এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা 6:08 আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 6:30 সম্পূর্ণভাবে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের পলাশী জোন কমান্ডার এনামুল হক জানান, আগুনের ঘটনায় কোনো হতাহত নেই। খাবারের দোকানের আসবাবপত্র ছাড়া কোনো ক্ষয়ক্ষতি নেই। তবে আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিজয় 71 হলে। শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসে। পরে রাত 8:45 ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। যে কোনো অগ্নিকাণ্ড, সেটা ছোট বড় যাই হোক, এটা সবসময় শিক্ষণীয় কিছু দিক থাকে। আমরা এই ব্যাপারে আরও সচেতনতা কী করে আমরা বর্ধন করতে পারি, ইমিডিয়েটলি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিশেষ করে রান্নার প্রক্রিয়ার সাথে জড়িত কিচেন স্টাফদের জন্য আমরা দ্রুততম সময়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার 1 সপ্তাহ পার হয়ে গেলেও এখনও প্রস্তুত হয়নি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর রাফাত সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেছে আসামিপক্ষ। পলাতকদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স। সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন বাকি আসামিরা। আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে, তখনই ইয়েটা হবে যে ভার্চুয়ালের যে বিষয়গুলো, গ্রাউন্ডগুলো, এগুলো আসলে 4 তারিখের আগে আসলে কোনো কিছু আমরা বলতে পারতেছি না শুনানির আগে। আর তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান, এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজন হয়েছে। ঢাকা মহানগর আদালতে আনুষ্ঠানিকভাবে চালু হলো পারিবারিক আদালত। বিচার ব্যবস্থায় প্রথমবারের মতো চালু হয় এই সেবা পারিবারিক মামলার দীর্ঘসূত্রতা কমানোর পাশাপাশি বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেছেন আইন উপদেষ্টা। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আনুষ্ঠানিকভাবে পারিবারিক আদালতের উদ্বোধন হয়। পাইলট প্রকল্প হিসেবে ঢাকার পাশাপাশি চট্টগ্রামের পারিবারিক আদালতে এই সেবা দেয়া হবে। আইন উপদেষ্টা বলেন, অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আসিফ নজরুল বলেন, শুধু আইন মন্ত্রণালয়ে 21টি সংস্কার আনা হয়েছে। বিচার বিভাগে যে সংস্কার হয়েছে এতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে বলে আশা করেন তিনি। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন। আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমরা শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে। এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসেছে। ভূমি সেবা হাতের মুঠোয় আনার জন্য চালু হলো ভূমি মোবাইল অ্যাপ।
ভূমি মন্ত্রণালয়ের এই নতুন অ্যাপের মাধ্যমে সহজেই নামজারি ফি, ভূমি উন্নয়ন কর প্রদান, দাখিলা ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে। ভূমি উপদেষ্টা জানিয়েছেন এতে দুর্নীতি ও হয়রানি কমবে। আর ভূমি সচিব জানিয়েছেন হয়রানি কমাতে সারা দেশের ভূমি সেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি করার কাজও শুরু হয়েছে। নতুন সেবা উদ্বোধনের ফলে নির্ভরতা কমবে ভূমি কর্মকর্তাদের উপর। অনলাইনে নামজারি হওয়ার সাথে সাথে আগের মালিকের খতিয়ান থেকে জমি কর্তন হয়ে নতুন মালিকের খতিয়ানে যুক্ত হবে। এতে জালিয়াতির মাধ্যমে একই জমি বারবার বিক্রির সুযোগ বন্ধ হবে। আবার নামজারির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং তৈরি হওয়ায় ভূমি অফিসে ধর্ণা দিতে হবে না। অনলাইনে নতুন চালু করা ভূমি অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দেয়া যাবে। দাখিলা সংগ্রহ, নামজারি ফি, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে। এতে দুর্নীতি ও জনহয়রানি অনেক কমে যাবে বলে আশাবাদী ভূমি মন্ত্রণালয়। 41 বছর আগে একটা উপজেলা যখন আমি ইউএনও ছিলাম তখনকার সম্পর্ক ধরে এসেছিলেন অত্যন্ত সাধারণ মানুষ। সেই ট্রাইব্যুনালে মামলায় তারা পেয়েছে, অ্যাপিল ট্রাইব্যুনাল হয়েছে, অ্যাপিল ট্রাইব্যুনালে তারা পেয়েছে। তখন যখন নামজারির আবেদন করেছে অ্যাসিল্যান্ডের কাছে, অ্যাসিল্যান্ড সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে। ওইখানে সরকারি কৌশলীর আইনগত পরামর্শ নিয়ে অ্যাসিল্যান্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে এই জমিটা নামজারি করা হোক। পরে আছে 5-6 মাস নামজারি করা হচ্ছে না। তাইলে এটা উপদেষ্টা পর্যায়ে আসতে হবে কেন? উপদেষ্টা পর্যায়ে এখানে আসতে পারে কয়জন এই দেশের? গুরুতর রোগীকে সারিয়ে তুলতে শেষ চিকিৎসার জন্য নেওয়া হয় আইসিইউতে, কিন্তু সেখানকার 41% রোগী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুতে আক্রান্ত। কাজ করছে না বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিকের একটিও। আইডিসিআর এর সার্ভিল্যান্সে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র। এতে দেখা যায় অন্য রোগীদের তুলনায় আইসিইউ এর রোগীরা অ্যান্টিবায়োটিকে বেশি মাত্রায় অনিরাময়যোগ্য। অ্যান্টিবায়োটিক চিকিৎসা বিজ্ঞানের এক অনবদ্য আবিষ্কার, প্রাণ বাঁচায় কোটি কোটি মানুষের। গত এক যুগে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়েছে বহুগুণ, আর তাতেই ঘটেছে বিপদ। অতি ব্যবহারের কারণে প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু, কাজ করছে না অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের নিয়মিত সার্ভিল্যান্স করে আইইডিসিআর। জুলাই 2024 থেকে পরের এক বছরে দেশের বিভিন্ন হাসপাতাল ও ল্যাব থেকে সংগ্রহ করা হয় 96,477 রোগীর নমুনা। সোমবার তুলে ধরা হয় সার্ভিল্যান্সের ফলাফল। কার্যক্রম অব্যাহত আছে। এতে দেখা যায় 6 ভাগ সাধারণ রোগী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু দ্বারা সংক্রমিত, কাজ করছে না একটি অ্যান্টিবায়োটিকও। আর আইসিইউতে থাকা রোগীর বেলায় তা 41 ভাগ, অর্থাৎ অনেক রোগী আইসিইউতে এসেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু দিয়ে সংক্রমিত হচ্ছেন। একটা পেশেন্টের যদি ইনফেকশন থাকে, বিশেষ করে যদি ব্লাড স্ট্রিম ইনফেকশন থাকে, মানে সেপ্টিসেমিয়া কিংবা এই ধরনের ড্রাগ অসুখ যদি থাকে, সেক্ষেত্রে যদি আপনার অ্যান্টিবায়োটিক কাজ না করে তাহলে কি হবে সেটা তো আপনি বুঝতে পারতেছেন। সেক্ষেত্রে তো আর কোনো আশা নেই। সার্ভিল্যান্সে দেখা গেছে আইসিইউতে 89 ভাগ জীবাণু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। 3-এর অধিক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক তাদের বিরুদ্ধে কাজ করছে না। হসপিটালে যখন আসেন তখন দেখা যায় আমাদের চিকিৎসকদের অনেক লিমিটেশনের মধ্যে পড়ে যান। অলরেডি অনেক ড্রাগ তাদের রেজিস্ট্যান্ট কিংবা কাজ করছে না। সামান্য কারণেই অ্যান্টিবায়োটিক খাচ্ছে মানুষ। নির্বিচারে ব্যবহার হচ্ছে মৎস্য ও পশুপালনেও। ফলাফল, প্রকৃতিতে থাকা ব্যাকটেরিয়াও মিলছে আইসিইউতে। আন্ডার কোয়ালিফাইড ভিলেজ ডক্টরস অর কোয়াক তারা অনেক সময় রোগের প্রকৃতি না বুঝে যেখানে অ্যান্টিবায়োটিক দরকার না সেখানেও হয়তো দিচ্ছেন, অথবা যেখানে অ্যান্টিবায়োটিক যতটুকু দরকার তার চেয়ে বেশি প্রেসক্রাইব করছেন। অনেক সময় আমাদের ডাক্তার সাহেবরাও হয়তো প্রেসক্রিপশন করছেন। তারা ফিজিশিয়ানের কাছে যে প্রমোট করে তার অ্যান্টিবায়োটিক, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যানিম্যাল হেলথ অ্যান্ড অ্যাকোয়াকালচারে তারা ফিজিশিয়ানের কাছে যায় না, তারা ডাইরেক্টলি ফার্মারের কাছে যায়, যেটা আমাদের জন্য সাংঘাতিকভাবে ক্ষতিকর। প্রতি বছর প্রতিরোধী জীবাণুর কারণে ছোট হচ্ছে অ্যান্টিবায়োটিকের তালিকা, কিন্তু তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই কারো। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক 35 সদস্য। সোমবার দুপুরে জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। যাচাই বাছাই শেষে সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় সাবেক বিডিআর সদস্যদের। মুক্তির পর কারাগার থেকে একে একে বের হয়ে আসেন তারা। এ সময় কারা ফটকের সামনে তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার 53 জনের জামিন মঞ্জুর করেন আদালত। মুক্তিপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, 2 জন কেন্দ্রীয় কারাগার পার্ট 1 এবং 32 জন ছিলেন পার্ট 2-এ।
2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা হয়। পরদিন হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2টি পৃথক মামলা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড, তথ্যভিত্তিক শাসন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার ও পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের আইনজীবীদেরও প্রস্তুত হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, বাংলাদেশের আইনগত ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বর্তমানে সুপরিকল্পিত রূপান্তরের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। সারা বিশ্বে আইন পেশায় দ্রুত পরিবর্তন আসছে। প্রধান বিচারপতি তার বক্তব্যে বিগত 16 মাসে বিচার বিভাগ সংস্কারের উদ্দেশ্যে নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটালাইজেশনের উদ্যোগ বা সংস্কার বিচার প্রাপ্তির সুযোগ বাড়িয়েছে। একটি সংস্কারমুখী বিচার বিভাগকে গতিশীল করার জন্য একটি রূপান্তরমুখী বার অপরিহার্য। We must now recognize that the traditional models of legal practice, training, and courtroom engagement are no longer adequate for a justice system that seeks to be modern, people-centric, and globally competitive. এনসিপি বাংলাদেশকে নতুন রাজনৈতিক সংস্কার উপহার দেবে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের জাতীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাতে এনসিপির দলীয় কার্যালয়ে মনোনয়ন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এছাড়া দলটির নেতারা বলেন, খুব শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট দেখবে বাংলাদেশের মানুষ। আসন্ন জাতীয় নির্বাচনে 300 আসনে নিজেদের দলীয় প্রার্থী দেবে দলটি। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজি থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের পক্ষে কাজ করার আহ্বান জানায় এনসিপির নেতারা। এছাড়াও নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগ চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। এনসিপি বাংলাদেশকে নতুন রাজনীতি উপহার দিবে এবং রাজনীতি অতীতের যে কনভেনশনাল পলিটিক্স এটা ডিফিকাল্ট হয়ে যাবে। যারা ভাবছেন যে পেশি শক্তি, মানি ম্যান মিডিয়া এই ট্রিয়াম নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে আপনারা ভোটকে নিয়ন্ত্রণ করবেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। 3 দফা দাবিতে কাফনের কাপড় পরে কক্সবাজারের কুতুবদিয়ার বিক্ষোভ করেছেন লবণ চাষিরা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত, আমদানি বন্ধ এবং মিল মালিক, দালাল ও ট্রলার সিন্ডিকেট বন্ধে দাবি জানান তারা। দেশীয় লবণ শিল্প ধ্বংসের প্রতিবাদ জানান সড়কে লবণ ফেলে। সোমবার দুপুরে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লেমশিকালী চৌমোহনী চত্বরে জড়ো হন লবণ চাষিরা। কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। মিল সিন্ডিকেট, এরপরে আবার বোর্ডের সিন্ডিকেট, এরপরে কৃষক পর্যায়ে আসে আবার দালাল সিন্ডিকেট। আর ওরা নুন বেচে 120 টাকা, 70 টাকা ওরা খাইয়ে ফেলাই। 1 মণ লবণ বিক্রি 2 কেজি চলে খাওয়া যাচ্ছে না। চাষিদের দাবি 3 সিন্ডিকেটের কাছে জিম্মি লবণ ব্যবসা। মিল মালিক, ট্রলার মালিক ও দালাল সিন্ডিকেটের কারসাজির কারণে মিলছে না ন্যায্য মূল্য। সরকারিভাবে দাম নির্ধারণের দাবি জানান চাষিরা। মাথার গাম ফাইয়ে ফেলে আমরা যে কষ্টটা করি, এই কষ্টের মূল্য তো আমরা পাই নাই। আমরা ছেলে মেয়েদেরকে কোনো লেখাপড়ার খরচ ভাত যোগাইতে পারছি না, ডাল ভাত খাইয়ে বাঁচতে পারছি না। বারো নুন খাই মানুষ ক্যান্সার হয়ে যাবে। এখন আর বাংলাদেশের নুন আর বাংলাদেশের নুন আর ভাই বুড়ি যাবে জাহাজ তুই ফারা দিবর তুই। চলতি মৌসুমে ভালো উৎপাদনের পরও ব্যাপক দরপতনে হতাশ চাষিরা। তাদের দাবি, প্রতিমণ লবণ বিক্রি হচ্ছে 120 টাকায়, অর্থাৎ কেজি মাত্র 3 টাকা। বিদেশ থেকে লবণ আমদানির কারণে দেশীয় শিল্প ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তাদের। আমাদের দেশীয় শিল্প যদি নষ্ট করে ফেলে পরবর্তী এই খেসারত আমরা বাংলাদেশের মানুষকে পেতে হবে। লবণ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের অবশ্যই লবণের ন্যায্য মূল্যে পেতে হবে। ইন্ডাস্ট্রিয়াল লবণ নামে আমদানি করা বন্ধ করেন, আমাদেরকে বাঁচান, লবণ চাষিদেরকে বাঁচান। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। আবারও স্বাগত, দেখছেন রাতের বাংলাদেশ। মারা গেছেন বলিউডের হিম্যান খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ভোগার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা। পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে একাধিক গণমাধ্যম। ধর্মেন্দ্রের প্রয়াণে কালো ছায়া নেমে এসেছে বলিউড পাড়ায়। শোক প্রকাশ করেছেন বহু বলিউড তারকা। ধর্মেন্দ্রর অ্যাকশন দৃশ্য ভারতীয় চলচ্চিত্র অঙ্গনকে প্রবেশ করিয়েছিল ভিন্ন মাত্রায়। শোলে
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক সিনেমা, যেখানে কেন্দ্রীয় চরিত্র বীরুর অভিনয় করেছেন ধর্মেন্দ্র। বলা বাহুল্য, এই এক ছবিতেই ভক্তদের হৃদয়ে অমর তিনি। অ্যাকশন, রোমান্স আর সংবেদনশীল অভিনয়ে বরাবরই পারদর্শী ছিলেন পর্ষিয়ান এই অভিনেতা। সুঠাম গঠনের কারণে দর্শকদের কাছে হিম্যান হিসেবে পরিচিত মিললেও অভিনয়ে জড়িয়েছিল গভীর আবেগ। আজও অমর তার কণ্ঠের বহু ডায়লগ। 1960 সালে দিল ভি তেরা ছবির মধ্য দিয়ে অভিষেক হয় কিংবদন্তি এই অভিনেতার। 1966 সালে ফুল और पत्थर সিনেমায় অ্যাকশন চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো আলোচনায় আসেন ধর্মেন্দ্র। শোনা যায় নিজের অ্যাকশন স্টান্ট বেশিরভাগ সময় নিজেই করতেন তিনি। রোমান্টিক অথবা অ্যাকশন, ধর্মেন্দ্র তার দক্ষ অভিনয়ের ছাপ রেখে গেছেন সব ঘরানার চলচ্চিত্রেই। ইন্ডিয়ান সিনেমার ধর্ম বদলে দেয়া ধর্মেন্দ্রর অভিনয় স্টাইলে ভর করে অনন্য মাত্রায় পৌঁছায় বলিউড অঙ্গন, যার স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় পুরস্কার উঠেছে তার ঝুলিতে। 6 দশকের ক্যারিয়ারে 300-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। এর মধ্যে 30টিরও বেশি দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর সঙ্গে। সীতা और গীতা, ড্রিম গার্ল, শরীফ বদমাশ, জুগনু, দোস্ত আজও বিবেচিত বলিউড ক্লাসিক হিসেবে। 1935 সালে পাঞ্জাবের লুধিয়ানায় দরিদ্র এক কৃষক পরিবারে জন্ম ধর্ম সিং দেওলের। বাবা পড়ালেখা করাতে চাইলেও সিনেমার টানে মুম্বাই পাড়ি দেন তিনি। বলিউডে নাম দাঁড়ায় ধর্মেন্দ্র। গেল 10 নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তার কয়েকদিন পরই গুজব ওঠে মৃত্যু নিয়ে, কিন্তু সোমবার জীবনের 90 বছর পূর্ণ হওয়ার সপ্তাহখানেক আগেই ওপার দুনিয়ার বাসিন্দা হলেন ধর্মেন্দ্র। অনিক রহমান, যমুনা নিউজ।